কাজী মন্টু ভাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ইয়র্ক। মন্টু ভাই, আপনি তো 3 সপ্তাহ হয়ে গেল হয়তো আপনি বাংলাদেশ ঘুরে আসছেন, প্রায় 1 মাসের মতো আর কি। তা আমার খুব ইচ্ছে ছিল যে এই যে পট পরিবর্তনের পরে বাংলাদেশ গেলেন, এই ঢাকায় এখানে সেখানে ঘোরাঘুরি করলেন, তো কেমন লাগলো বাংলাদেশ, নতুন বাংলাদেশ? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, সাথে সাথে শুভেচ্ছা জানাই আপনার দর্শক শ্রোতাদের। আপনি বাংলাদেশ সফর সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছেন কেমন লাগলো। লাগার প্রশ্নে অবশ্যই ভালো লেগেছে। বছরে একবার যাই বাংলাদেশে, থাকি প্রায় মাসাধিক, অথবা মাসকাল থাকি। এই সময় নানা নানা জনের সঙ্গে দেখা হয়। এক সময় সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন বন্ধু বান্ধব প্রচুর ছিল, তাদের সঙ্গে কিছু সবার সঙ্গে তো দেখা হয় না, কিছু কিছু দেখা হয়। এবার প্রেস ক্লাবও গেছিলাম, তার প্রেস ক্লাবের আগে সেই আমেজটা আর পাইনি। ঢাকার মতো সেই জাতীয় প্রেস ক্লাব, মানে সে অনুভূতি আপনার হয়নি, তাই সেই না? অনুভূতি হয়নি। আর আমার আমার ওই সমসাময়িক লোকজন খুব কম ছিল। কম থাকার ফলে দু চারজন যাদের পেয়েছি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে সময় কাটছে, বেশ ভালোই লাগছে। তারপরেও কিছু কিছু সাংবাদিক যারা এখন বাংলাদেশে প্রথম সারির এবং বেশ বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সাংবাদিক। প্রেক্ষাপটে যারা তাদের কণ্ঠ সবাই শুনতে চায়, যারা সাহস করে অনেক কথাই বলতে পারেন, এই সারির সাংবাদিকদের সঙ্গে দেখা হয়েছে, ভালোই লেগেছে। আপনার যে সেই নুরুল কবির, সেটা আপনারই আপনারই ঘনিষ্ঠ একজন মানুষ, তার সাথে দেখা হয়েছে আপনার ঢাকা ক্লাব সবখানে। এই সেদিন কদিন আগে এখানে খালেদ মহিউদ্দিনের সাথে একটা অনুষ্ঠান হচ্ছিল নুরুল কবিরের, তো ভালো লাগছিল। আপনারই অত্যন্ত, মানে অত্যন্ত ঘনিষ্ঠ এবং নুরুল ভালো। কবির একজন তরুণ সাংবাদিক হিসেবে জি। তার অবস্থানও অত্যন্ত প্রথম সারির অবস্থান, অর্থাৎ একটা পত্রিকার সম্পাদক সম্পাদক। তিনি। সেই হিসেবে তো তার একটা অবস্থান আছে। তবে তার পরিচিতিটা কিন্তু একজন সম্পাদক হিসেবে নয়, তার পরিচিতিটা হলো সে একজন স্পষ্টভাষী সাংবাদিক অত্যন্ত এবং সাহসী। দুঃসাহসী। জি। দুঃসাহসী। এই বিগত আমলে, যেমন স্বৈরতান্ত্রিক হাসিনা আমলে বাংলাদেশের সাংবাদিকের উপরে যেসব সাংবাদিকরা হাসিনাকে তেল মারতে পারতো না, জি। হাসিনার অপকর্মের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করত, তাদের মধ্যে অন্যতম ছিল নুরুল কবির। নুরুল কবিরের সম্পর্কে আমি একটা কথা, আমার শালী তখন ছিল জয়েন্ট সেক্রেটারি, তা ওর ওখানে গেছিলাম আমি। তা ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সে ছিল ওখানে। তো সে, আমরা একটা কাজে যাচ্ছিলাম, হলিডেতে যাও বলে, তখন হলিডে অফিসে ছিল জি। ইসে এফডিসির কাছে। জি। তো ওখানে যাওয়া বলছিলাম, তো ভদ্রলোক আমাকে বললো, ভাই আমার একটু নিয়ে যান। আমি বললাম কেন? আমি একটু নুরুল কবির সাহেবের সঙ্গে দেখা করতে চাই, তিনি আমার প্রিয় ব্যক্তি। কারণ ভাই আপনি তো সরকারি চাকরি করেন, উনি তো সরকারি বিরুদ্ধে কথাবার্তা বলছে এখন, তা আপনি, না সেই কারণেই ওনাকে আমি আমার পূজনীয় ব্যক্তি, আমি ওনাকে একটা সালাম করতে চাই। এবং সে আমার সঙ্গে গেছিল এবং সালামও করছিল। আচ্ছা, আচ্ছা। এই এই যে তার অবস্থান, এটা সম্ভব ছিল এই কারণে যে সে সাহসিকতার সঙ্গে অনেক সত্য কথা বলতে পারতো। এবং লেটেস্ট ডক্টর ইউনুসকে যে যা ইন্টারভিউ করেছে, যেমন আমি প্রথম আলো মতিউর রহমান কে ইন্টারভিউ করতে দেখেছি, তারপরে দেখলাম এই নুরুল কবিরকে। মতিউর রহমান ইন্টারভিউর সময় আমি দেখলাম যে তার অধিকাংশই ছিল, প্রশ্নগুলো ছিল স্টেটমেন্ট, নট প্রশ্ন। প্রশ্ন আমি তখন দেখিনি, একটা খোঁজ গল্পর হ্যাঁ, ব্যাপার অন্য ছিল। ধরনের আলাপচারিতা আর কি, গল্প মানুষকে গুজব করা। মানুষকে নাড়া দিতে পারে জি। এরকম কোনো প্রশ্নের অবতারণা তিনি করেননি। কিন্তু নুরুল কবির একটা প্রথম থেকে শেষ একটা ম্যাগনেট তৈরি করে গেছিল। অর্থাৎ ডক্টর ইউনুস অনেক কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও নুরুল কবির কিন্তু তাকে ছাড়েনি। সে সেই প্রশ্নের উত্তর আদায় করে নিয়েছে এবং সেই প্রশ্নের অত্যন্ত জাতির জানা দরকার ছিল, অত্যন্ত জরুরি ভাবে। যেমন একটা হলো যে এই যে উপদেষ্টাদের নিয়োগ, এগুলো জাতি জানতো না, কিন্তু নুরুল কবিরই প্রথম জাতির কাছে ডক্টর ইউনূসের মুখ থেকে উনি বলতে বাধ্য হয়েছে যে কিভাবে নিয়োগটা হয়েছে আর কি। যে সবাই সাজেশন উনি টিক মেরেছে, যার সঙ্গে পরিচয় আছে তাদেরকে উনি চিনে জানে, তাদেরকে পরিচয় দিয়েছে, তাদেরকে উনি টিক মেরে দিয়েছে। তো এই যে একটা ক্যাজুয়াল ক্যাজুয়াল ওয়েতে তিনি যেভাবে এই উপদেষ্টা মন্ডলীকে নির্বাচন করছেন, এটা কিন্তু আগে মানুষের অনেকে প্রশ্ন ছিল, উনি এই উপদেষ্টাগুলোকে পেলেন কোথায়। কিন্তু নুরুল কবির ইসের থেকে, ইন্টারভিউ থেকে জাতি জানতে পারলো কিভাবে উপদেষ্টারা আসছে। এনিওয়ে, জি। অনেক সত্যই যে সেদিন ইউনূস সাহেবের ইন্টারভিউ থেকে
নূর কবির যে সত্যটা বের করতে সক্ষম হয়েছে সেটা হলো আমাদের ইউনূস সাহেব পুরা দেশ, পুরা 18 কোটি মানুষের এই দেশটাকে কিন্তু একটা ক্যাজুয়াল ওয়েতে চালাচ্ছেন। ওনার সিরিয়াসনেস আমি দেখিনি, ওনার কোনো সিরিয়াসনেস না, উনি একটা দায়িত্ব নিয়েছেন, কিন্তু ওনার তো বিশেষ বিশেষ দায়িত্ব পালন করা, কিছু কাজ করা, কিন্তু এইভাবে তো গোলমেলে বাংলাদেশ এইভাবে চলবে কিভাবে, তাই না? আপনি তো ম্যানেজারিয়াল পজিশনে চাকরি করেন, আপনি জানেন যে একটা ম্যানেজারের দায়িত্বটা কি। একটা ম্যানেজার, একটা ভালো ম্যানেজার কে হয়? একটা ভালো ম্যানেজার সেই হয় তার নিজের, একটা ভালো ম্যানেজার শুধুমাত্র তার কৌশল, তার জানাশোনা, তার দক্ষতার উপর নির্ভর করে না। তার দক্ষতা পরিস্ফুটিত হবে তখনই, বিকাশ হবে তখনই যখন তার চারপাশে সে যোগ্য ব্যক্তি থেকে সংগ্রহ করবে, যাদেরকে তার চারপাশে ভিড় করাবে। এইরকম যোগ্য ব্যক্তি যিনি তার চারপাশে জড়ো করতে পারেন, তিনি কিন্তু তাদের উপর নির্ভর করে একটা সফল নেতৃত্ব দিতে পারেন, ম্যানেজারিয়াল স্কিল দেখাতে পারেন। কিন্তু আমাদের ইউনূস সাহেব কিন্তু তেমন কোনো ম্যানেজারিয়াল স্কিল দেখাতে পারেন। আপনার কি মনে হয় যে যারা উপদেষ্টা হয়েছে সবাই কি খুবই ক্যাপাবল? আমার মনে হয় না, অনেকেই মোটেও না। আপনার সঙ্গে আমি একমত, শতভাগ একমত। জি, আপনিও দীর্ঘদিন বাংলাদেশের সাংবাদিকতা করছেন, বাংলাদেশের কম বেশি সবাইকেই চেনেন, জানেন, সুতরাং অবশ্যই আপনার অভিমতের সঙ্গে আমি পুরোপুরি একমত। আসলে ওনার পুরো ব্যাপারটাই এরকম ক্যাজুয়াল ওয়েতে কিন্তু উনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশটা, আমি এই যে 1 মাসের বাংলাদেশে থাকাকালে আমি কি দেখেছি, জেনেছি, আপনি আমাকে যে জিজ্ঞেস করলেন, এক কথা বলতে পারি, মানুষ, সাধারণ মানুষের ভিতরে দুটো জিনিসের প্রচন্ড উদ্বেগ দেখেছি আমি। একটা হলো আইন শৃঙ্খলা, আর 2 হলো জিনিসপত্রের দাম। তবে বেশি হলো জিনিসপত্রের দাম নিয়ে। প্রতিটা মানুষের, বা উপরে বলেন, নিচে বলেন, মধ্যম স্তরের বলেন, মানে সর্বস্তরের মানুষের মধ্যেই কিন্তু জিনিসপত্রের মূল্য নিয়ে কিন্তু একটা উদ্বেগ ছিল। আর আইন শৃঙ্খলার ব্যাপারটা তো, আইন শৃঙ্খলা তো বটেই, চুরি ডাকাতি সবকিছু। মূল্যটা বৃদ্ধিটা কেমন হয় এটা কিন্তু জানান দিয়ে হয় না। আজকে একরকম, কালকেই দেখা যাচ্ছে একরকম, বরিশালে একরকম, সেই ঠাকুরগাঁও একরকম, কোনো ইউনিফর্মিটি নেই। আগে তো মোরালেস একটা ইউনিফর্ম, বাড়লেও একটা ইউনিফর্ম হইতে পারতো, কিন্তু এখন ওইসব নেই। এখন যে যার মতো সবকিছু ফ্রি স্টাইলে চলছে। তো এইটা, এবং আমার মনে হয় না যে এই গভর্নমেন্ট এটা কগনিজেন্সে নেয়। এখন এইখানেই হলো রাজনৈতিক ব্যাপারটা বিশ্লেষণের, এইখানেই হলো শুরু হওয়া দরকার, যে তাহলে আমরা অবস্থানটা করছি কোথায়। আসলে বাংলাদেশ কিন্তু একসময় বিভাজনটা ছিল এইভাবে, একদিকে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ চেতনার দাবিদার আওয়ামী লীগ, আর অন্যদিকে অন্যান্য শক্তিশালী বিরোধী দলগুলো, যেমন বিএনপি, জামাত ইসলামী, আমাদের যে গণসংহতি, প্রচুর ছোটখাটো অনেক নতুন নতুন দল হচ্ছে আর কি। এরকম দলগুলা সবাই বিপক্ষে ছিল। তবে সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি সাহসী প্রথম সারি ভূমিকা পালন করছিল, সরকারের সঙ্গে লড়াই করে যাচ্ছিল বিএনপি। বিশেষ করে প্রতিটা নির্বাচনের সময় বিএনপি যে অসম সাহসিকতার সাথে লড়াই করেছে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এটা কিন্তু মনে রাখার মতো, এটা কিন্তু ইতিহাসে থাকবে আগামী দিনে। বিএনপির নেতাকর্মী গুম হয়েছে, বিএনপির জেল জুলুম হয়েছে, বিএনপির নেত্রী খালেদা জিয়ার উপরে মিথ্যা মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে, অনেক অঘটনের শিকার হয়েছে বিএনপি। রাতের মধ্যরাতে এসে বাড়ি আক্রমণ করেছে, জিনিসপত্র ভাঙচুর করেছে, নেতৃবৃন্দের বউ ছেলে মেয়েকে আতঙ্কিত করে তুলেছে। সেই অবস্থা থেকে বিএনপি এখন কিন্তু এই অবস্থা যখন চলছিল তখনই একটা কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হয়নি, কিন্তু গুণগত পরিবর্তন হচ্ছিল। যাই বলুন, মানুষের মধ্যে কিন্তু আক্ষেপ বিক্ষোভ কিন্তু জমা হচ্ছিল। বিএনপির ব্যর্থতা কিন্তু মানুষ বুঝতেছিল কেন ব্যর্থ, কারণ বিএনপিকে ঠেকানোর জন্য তখন আওয়ামী লীগ সরকার তার শুধু সামরিক বাহিনী না, সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, ডিটেকটিভ পুলিশ, সমস্ত, এবং যত রকমের তার নিজস্ব দলীয় যে প্রাইভেট টেরোরিস্ট স্কোয়াড গুলা, সবগুলা দিয়ে চেষ্টা করছিল এই বিএনপি কে ঠেকানোর জন্য। অতএব বিএনপি এত শক্তির বিরুদ্ধে বিএনপি দ্বারাই যতটুকু লড়াই করতেছিল, সেই লড়াইটা করতেছিল, তার মধ্যেও আমরা দেখছি সমাবেশ করতেছিল বিএনপি, বিশাল বিশাল সমাবেশ, মানুষ তো আসতো, মানুষের আক্ষেপ মনের দুঃখ ছিল বলেই তো আসতো বিএনপি এই সমাবেশ করতে, সাহস ছিল বলেই তো আসতো। এত মামলা পরেও তো মানুষ অংশগ্রহণ করছে। আর হঠাৎ করে এই এই
নির্বাচন হয়ে গেল, নির্বাচনে দামি নির্বাচনে আওয়ামী লীগ তো অ্যাজ ইউজুয়াল নির্বাচন লোক দেখানো নির্বাচন করে ক্ষমতা আগের মতোই ছিনিয়ে নিল। ছিনিয়ে নেওয়ার পরে বেশ চালাচ্ছিল। মজার ব্যাপার হলো যে এই যে কোটা সংস্কারের যে সমস্যা, এটা কিন্তু আগেই সমাধান হয়ে গেছে। আগেই কিন্তু এই হাসিনা সরকার 2018 সালে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন ওই যে বিপি নুররাত এই আন্দোলনে বেশ সম্মুখে সারিতে ছিল। কিন্তু সেই আন্দোলনের মুখে হাসিনা বললো যে এটা নিষ্পত্তি করে দিল যে এটা যেমন আছে তেমনই থাকবে। কিন্তু এবার হঠাৎ করে এই শেখ হাসিনা দুই মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের অন্তর্ভুক্ত দুই মুক্তিযোদ্ধাকে দিয়ে কোর্টে এক রিট করে ওখানে মুক্তিযোদ্ধা কোটা বৃদ্ধির জন্য সেই আগে যে ডিসিশনটা ছিল সেই ডিসিশনের ব্যাপারে নতুন মুক্তিযোদ্ধাদের কোটা বৃদ্ধির এটাকে কোর্ট আবেদনটাকে গ্রহণ করে। এই আবেদনটা গ্রহণ করার ফলে কিন্তু স্পষ্ট তখন ছাত্রদের কাছে মেসেজ পৌঁছে গেল যে এবার আর তারা মেধাভিত্তিক চাকরি পাওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকছে না। যে জন্য ছাত্রছাত্রীরা এ টু জেড সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু একযোগে এটা প্রতিবাদে মাঠে নামলো। যে আমি কষ্ট করে সারা বছর কষ্ট করে পড়াশোনা করব, মেধার ভিত্তিতে আমার রেজাল্ট হবে, আর আমি চাকরি পাবো না। চাকরি নিয়ে নেবে কে? মুক্তিযোদ্ধা, সেই 71 সালের মুক্তিযোদ্ধা এখন 51-53 বছর পরে এখন নাকি মুক্তিযোদ্ধারা তাদের নাতি নাতনি তারা পাবে, আর আমরা যারা এই দেশের নাগরিক, এই দেশে বড় হলাম, জন্ম হলাম, তাদের আমরা পড়াশোনা করে মেধা ভিত্তিতে চাকরি পাবো না। এই থেকে শুরু হলো আন্দোলন, কোটা আন্দোলন। এই আন্দোলনে কিন্তু প্রথমে কোনো ভাবেই এইটা ছিল না যে এই সরকার পতনের কোনো লক্ষ্য এজেন্ডা ছিল না। আর এটা এক ধরনের বলা যায় যে শেখ হাসিনা এই আন্দোলনের মানে সূচনাটা করে দেয়। কিভাবে? সে যদি ওই কোটা ব্যাপারটা যদি এই পুনরায় যদি এটাকে রেস্টোর করার চেষ্টা না করতো, তাহলে কিন্তু এই আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তো যাই হোক, যখন আসলে স্বৈরতন্ত্ররা এইভাবে ভুলটা করে, যখন এটা হলো তখন ছাত্ররা তো মাঠে নামলো। আর মাঠে নামার পরেই সরকার বিভিন্ন মন্তব্য দেওয়া, এমন সমস্ত অ্যাডভার্সারিয়াল মন্তব্য দেওয়া। শেখ হাসিনা নিজে বললেন যে রাজাকার, ওদেরকে বললো রাজাকার, এইসব মন্তব্য দিয়ে তাদেরকে আগুনে ঘি তাহুতি ঢাললেন। এবং এই আন্দোলনটা তারপরে শুধু ঘি তাহুতি ঢেলেই নয়, এরপরে শুরু হলো হত্যা। আমরা যে হত্যাকাণ্ড দেখছি এটা ম্যাসাকার, এটা আপনি ম্যাসাকার বলতে পারেন, কার্নেজ বলতে পারেন না। আমরা এখানে যে ইউটিউবে যে সমস্ত দেখেছি, এবং সবচেয়ে মজার ব্যাপার যখন বাংলাদেশে ওই যে অনলাইন বন্ধ ছিল, তখন ভারতীয় চ্যানেল কি কলকাতা টিভি দফায় দফায় মানুষ মারা যাচ্ছে, দফায় দফায় মারা যাচ্ছে। ভারতের টিভিও বলতে বাধ্য ছিল দফায় দফায় মারা যাচ্ছে। এবং ভারতেও কিছু কিছু রিয়েল স্টোরি আর কি তখন। এক্স্যাক্টলি, ভারতে তখন যে কিছু কিছু বাম সংগঠন তারাও কিন্তু প্রতিবাদে মাঠে নেমেছিল। এখন কথা হয়েছে যে এই এই যে এরপরে যে হাসিনা, তো ছাত্ররাই প্রস্তাব দিয়েছিল আলোচনা, হাসিনা প্রত্যাখ্যান করেছিল। এবং প্রত্যাখ্যান শুধু করেনি, হাসিনার দলের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের সাহেব বলেছিল আমার ছাত্রলীগই ওদের ঠিক করে দেবে। অর্থাৎ এই যে দুর্দান্ত এই মনোভাব, এই যে মাস্তানি মনোভাব, তারপরে ছাত্রদের তার সঙ্গে যোগ দিল হত্যা। একেবারে চোখের মানে এটা একটা রীতিমতো যুদ্ধ ছিল। এই সাজোয়া বাহিনী, এই হেলিকপ্টার থেকে গুলি করা, এই যে রাস্তায় মুহুর্মুহু সাউন্ড বম এবং হ্যান্ড গ্রেনেড ছোড়া, এগুলো মানুষ দেখে মানুষ আর থাকতে পারেনি। মন্তব্য এই সবকিছুর পরে একটা নতুন বাংলাদেশ, নতুন এই যে পট পরিবর্তন এখন যেটা হচ্ছে আর কি, এখন হঠাৎ করে দেখা যায় যে কিছু কিছু রাজনৈতিক সংগঠন তারা হঠাৎ মানে খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। জি সামান্য একটু অ্যাড করি ওখানে। জি বলেন। যে ওইখানে তখন কিন্তু 3 তারিখে এই সব এত কিছু ঘটার মধ্যেই 3 তারিখে সেনাবাহিনী, তার আগে কিন্তু সেনাবাহিনী মাঠে নেমেছিল সরকারের পক্ষে, এই স্বৈরতন্ত্র সরকারের পক্ষে মাঠে ছিল। কিন্তু 3 তারিখে সেনাবাহিনী একটা মিটিং হয় ক্যান্টনমেন্টে, ওয়াকার সাহেব সেখানে বক্তব্য রাখে এবং কিছু জুনিয়র অফিসারকে তিনি বক্তব্য রাখার সুযোগ দেন, সিনিয়রদের দেননি সুযোগ। জুনিয়ররা কিন্তু তখন এই সেনাবাহিনীর মানে ভূমিকা এতে গুলি করার সিদ্ধান্ত পক্ষে বক্তব্য রাখে, গুলি না করার সিদ্ধান্ত পক্ষে এবং এখানে ভূমিকা না রাখার সিদ্ধান্তে বক্তব্য রাখে।
তখন তাদের সঙ্গে একমত হন ওয়াকার সাহেব, এবং ফলে সেনাবাহিনী যখন গুলি না করার সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু এই আন্দোলনে একটা নতুন গতিবেগ পায়। কারণ সেনাবাহিনী কিন্তু ভূমিকাটা সবার কাছে একটু ভিন্ন ধরনের। একটা জাতীয় চেতনার প্রতীক কিন্তু সেনাবাহিনী। সেই সেনাবাহিনী সরকারের পক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা বিক্ষোভ করছে একটা অধিকারের জন্য, তাদের গুলি করবে না, এটা কিন্তু একটা মেসেজ ছিল সাধারণ মানুষের জন্য। এবং এই মেসেজটা আমরা রাস্তায় দেখছি। আমি যখন মিরপুরে দেখলাম যে মিরপুরে এই ইউটিউবে দেখলাম যে সেনাবাহিনীর লোকেরা বলছে, আমরা আপনাদের নিবি না, আমরা আপনার পক্ষে বলে তাদের সঙ্গে আছে। ভালো রোল প্লে করেছিল আর্মি, অত্যন্ত মানে গণমুখী ভূমিকা পালন করেছে। এর ফলে তখন ছাত্ররা বললো যে প্রথমে বছর 6 তারিখে সমাবেশ, এখানে মার্চ একটু গণভবন, তারপরে সেটাকে করে নিয়েছিল 5 তারিখ। এই 5 তারিখে এই যে তখন হাসিনা পতনের ডাক তারা দেয় এই সমাবেশে। এর ফলে দেখা যাচ্ছে শুরুটা হয়েছিল কোটা ভিত্তিক আন্দোলন থেকে, শেষ হলো হাসিনার বিদায়, কোথায় চলে গেল। হ্যাঁ, এই 36 দিনের পুরা ব্যাপারটা 36 দিনের মধ্যে ঘটে। এখন কথা হলো যে এই 24-এ একটা বিপ্লব হয়েছে, হাসিনাকে সরানোটা একটা বিপ্লবই বটে, এক ধরনের বিপ্লব বলা যায়। এই সরানোটা বিপ্লব, রাজনৈতিক বিপ্লব বলছি না আমি, এটাকে কিন্তু আমি রাজনৈতিক কোনো বিপ্লবের সঙ্গে মেনে নিতে পারি না। এটা ছিল হাসিনাকে সরানোটা, যেহেতু একটা অসম্ভব ব্যাপার ছিল, সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় এটা রেভলিউশন। তো যাই, হাসিনা চলে যাওয়ার পরে এখন এই ছাত্ররা মনে করলো যে সবকিছুই তারা করেছে, কিন্তু ছাত্রদের পিছনে যে এত জনসমাবেশ, অবশ্যই ছাত্র ছিল না, দেশে বিদেশে সবখানে সারা পৃথিবীতে এই যে সমর্থন, এই প্রবাসী, আমরা তো প্রবাসে থাকি, আমরা প্রবাসী, এই যে এই টাইম স্কয়ারে ডাইভার্সিটি প্লাজায় পাশে এই যে মানি এক্সচেঞ্জে বলবে তার মন্টু ভাই আমার তো ব্যবসা বন্ধ হয়ে গেছে, কেউ টাকা ওঠে না। আমরা দেখতাম যে মানুষ আসে আর যায়, সেই কোনো লোকজন আসে না। যার লোকজন আসায় আমি অনেকে জিজ্ঞেস করেছি, ভাই কি ব্যাপার, মন্টু আমরা টাকা পাঠানো বন্ধ করে দিচ্ছি। তারপরে এইখানে টাইম স্কয়ার থেকে শুরু করে আমাদের ডাইভার্সিটি প্লাজা, এইসব জায়গায় বিক্ষোভ, প্রচন্ড বিক্ষোভ দেখেছি মানুষের মধ্যে। তা মানুষ যখন এই সমস্ত ইউটিউবে যে ব্যাপার, এই যে যুদ্ধ, নিরস্ত্র জনতার, শান্তিপ্রিয় নিরস্ত্র জনতার উপরে, ছাত্র জনতার উপরে যে হামলা, এটা মানুষ মেনে নিতে পারেনি। মন্টু ভাই, এটা অন্যদিকে চলে যায়, বাংলাদেশের ব্যাপারটাই এই যে এখন হঠাৎ করে এই যে জামাত ইসলামী এইভাবে, এটা আমি পছন্দ করি না। কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যারা ছিল, তারা এখন একেবারে মানে সিনে চলে আসলো। এইখানে যাচ্ছি, কথা হলো এই ছাত্ররা তখন আজকে 5.5 মাসের উপরে, 5.5 মাসের উপরে আপনি ইভালুয়েট করেন যে কি করলো সরকার চলে গেছে। সেই ছাত্ররা এর ভিতরে নির্দলীয় সরকার গঠন, ইউনূস সাহেবকে সামনে রেখে নির্দলীয় সরকারের ছাত্রদের 3 প্রতিনিধি আছে, এবং ছাত্রদের মনোনীত তাদের শিক্ষক আসিফ নজরুল সাহেব আছে, অর্থাৎ 4টি পজিশন তাদের দখলে বলা যায়। এই সরকারকে নিয়ন্ত্রণ কিন্তু তারাই করছে। দেখা যাচ্ছে যে কোনো কিছু যদি সরকার না করতে না চায়, বা কোনো কিছু যদি সরকার তাদের দাবির কাছে দাবি মেনে না নেয়, তারা মাঠে নামে আন্দোলন করে, সঙ্গে সঙ্গে সরকার সেটা মেনে নেয়, সেটা হয়ে যায়। খালি কয়েকটি জায়গায় ব্যর্থ হয়েছে ছাত্ররা। 1, ব্যর্থ হয়েছে প্রেসিডেন্টের অপসারণ, 2, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, আর 3 হলো এই শেষে জুলাই প্রক্লেমেশন। এখন তারা বলতে চাচ্ছে যে এই 36 দিনের যে আন্দোলন, এটাই বাংলাদেশের একটা বিপ্লব, মহাবিপ্লব, এবং এই বিপ্লবে একক দাবিদার তারা। যেমন 1971 সালের একক দাবিদার ছিল আওয়ামী লীগ, তখন কিন্তু বাংলাদেশটা আপামর জনসাধারণ কিন্তু সেই যুদ্ধে অংশ নিয়েছিল। বাংলাদেশে এমন কোন পরিবার ছিল না যে সেদিন পাকিস্তান হামলার মুখে তাদের পারিবারিক বাসস্থান ত্যাগ করে অন্য জায়গায় স্থান না নিছে। আমরাও দৌড়ে বেড়াইছি। আপনি তো মুক্তিযুদ্ধে ছিলেন, আপনি কি রোল প্লে করেছেন আমরা জানি, কিন্তু আপনি ওই সার্টিফিকেট নিয়ে আপনি মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দেন না। আমি জানি আপনি যুদ্ধ করেন, যুদ্ধের সময় অনেক রোল প্লে করেছেন, অনেক কষ্ট করেছেন। বহু জায়গায় গেছি, আমি আগরতলাও গেছি, কিন্তু আমার কাছে অনেক কিছু ভালো লাগেনি বলে আমি যুদ্ধ ওর মধ্যে আমি যাইনি। এনিওয়ে, কিন্তু সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার ক্ষমতা আমারও নেই, কারণেই সেদিন গ্রামের মানুষ, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী থেকে সকলেই কিন্তু সেই যুদ্ধে নাড়া খেয়েছিল। কেউ কিন্তু সবাই এফেক্টেড হয়েছিল।
যার কারণে সেই মুক্তিযুদ্ধটা এত ব্যাপক হয়েছিল, এত ব্যাপক, পুরা দেশে এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত এই যুদ্ধটা ছড়িয়ে পড়ছিল। এটাকে অস্বীকার করার ক্ষমতা হয় কারোই, ক্ষমতা নেই এটাকে অস্বীকার করা। আমি দেখেছি আমার আমার অত্যন্ত প্রিয় বন্ধু, তার বাবা কে পাকিস্তান সেনাবাহিনী এবং আমাদের দেশি রাজাকারদের, কিছু রাজাকার বলবো না হালবদল বলবো তা জানি না, জামাতের লোক আর কি, তারা ধরে নিয়ে মেরে ফেলছিল তার বড় ছেলে এবং তাকে নিয়ে মেরে ফেলছিল। এই যে প্রায় পরিবারেরই কিন্তু দেখবেন দুই একজন এইভাবে কোনো না কোনো আত্মীয় মুক্তিযুদ্ধে জীবন গেছে আর কি। সেগুলো কি মানুষ বলতে পারে? আজকে কেউ কেউ ডিসপুট করছে 30 লাখ না ওটা 10 লাখ 3 লাখ এটা সেটা, সেটা মিস্টেক হতে পারে কোনো। 10 লাখ 30, আমার ও বক্তব্য না। জি, 10 জন লোক তো মারা যায়, সেই 10 জন লোক কি লোক না? তারা কি বলতে চান অবশ্যই যে তারা ওই প্রত্যেকটা লোকজন, মানুষই আমাদের ওখানে যদি 3 লাখও হয়, তার 3 লাখও হয়, সেই 3 লাখ লোক কি মানুষ? তারা মনে করেন যে তারা মানুষ না? তো এই 3 লাখ যে মারা গেল, তাদের আত্মীয় স্বজন কি নাই বাংলাদেশে এখন? তারা কি কোনোদিন আজকে সেই মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করবে তাদেরকে মেনে নিবে? না। আপনি মন্টু ভাই, আমি এটা বলার চেষ্টা করছি যে এই যে জামাত ইসলামী যারা স্বাধীনতা বিরোধী, তারা এখন এইভাবে এইভাবে মানে এখন বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। সেই যে মুক্তিযুদ্ধ, সেই যে মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী লীগ এত দাবিদার হয়ে গেল। দাবিদার হওয়া আবার সেইটার সঙ্গে মিক্সচাপ করলো কি, লুটপাট, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে রূপান্তর করলো। মুক্তিযুদ্ধের চেতনা হয়ে গেল লুটপাট, বেপরোয়া লুটপাট। মুক্তিযুদ্ধের চেতনা হলো জনগণের অধিকার হরণ। মুক্তিযুদ্ধের চেতনা হয়ে গেল এই গণতন্ত্র হত্যা, সমস্ত নাগরিক সুবিধা বঞ্চিত করা, লুটপাট, সমস্ত দেশটাকে একটি জেলখানায় পরিণত করা। এটা হলো মুক্তিযুদ্ধের, হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা। অর্থাৎ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে একটা তাদের ব্যক্তিগত সুবিধা, সেলফ অ্যাগ্রান্ডাইজমেন্ট যেটা বলে আর কি, ব্যক্তিগত সুবিধার অস্ত্র হিসেবে ব্যবহার করলো আর কি, করা শুরু করলো। যার ফলে আজকে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে হাসিনাকে বিদায় নিতে হলো বাংলাদেশ থেকে এবং পালাই যেতে হলো ভারতে। কিন্তু হাসিনা নাই, কিন্তু আওয়ামী লীগ তো আর মানে থাকবে, নিশ্চয়ই থাকবে, তাই না? নতুন একটা লিডারশিপের মধ্যে আসতে হবে, তাই না মন্টু ভাই? অবশ্যই। এখন কথা হয়েছে যে এই যে ছাত্র আন্দোলন যে হতো, এর ভিতরে অনেক শিবিরের ছেলে পেলে অনেক আছে, এটা কোনো সন্দেহ নেই। অনেক জায়গায় যারা শিবির ছিল আর ছাত্রলীগ ছিল, ওরা নাকি এখন শিবিরের প্রেসিডেন্ট। এটা কুমিল্লাতে হয়েছে একটা, দেখলাম, অবাক কাণ্ড। এদের ভিতরে যে শিবির ছিল যে কিভাবে, এটা আমি এখনো আমার মাথার ভিতরে ঢুকে না। এরা নাকি ছাত্রলীগের মধ্যেই, বিশেষ করে আর কি, যেহেতু ছাত্রলীগ তখন সর্বময় ক্ষমতার অধিকারী বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে, এই ইউনিভার্সিটি কলেজগুলোতে নাকি শিবিরের লোকজন ছাত্রলীগের মধ্যে ঢুকে কাজ করছে এবং তারা অবাক কাণ্ড। আন্দোলনের সময় নাকি তারা সক্রিয় ছিল। আজকে সমন্বয়কারী বলে যাদেরকে আমরা দেখি, এদের অনেকে বেশভূষা থেকে বোঝা যায় যে এরা কোন সংগঠন। না, আমার কাছে অবাক লাগে যারা ওদের চিৎকার করে বক্তৃতা করে টেলিভিশনে বিভিন্ন জায়গাতে, মানে কেমন এটা, কোন আমার কথা মনে হয় অন্য এক বাংলাদেশ আর কি, গোলমেলে বাংলাদেশ। জি বলেন, সরি ডিস্টার্ব করছি দাবি আপনাকে। করছে যে ওরা এই বিপ্লবের দাবিদার, তারা এই বিপ্লব মানে এই আন্দোলনে 15 বছর বিএনপি যে আন্দোলন করলো, আন্দোলন জনগণ যে ত্যাগ স্বীকার করলো, এর কোনো মূল্য নেই। এই কয়েকদিনের আন্দোলনে নাকি সব সাফল্য আসছে, সবকিছু আসছে। আসলে কি তাই? তাহলে সেই আওয়ামী লীগ যেমন জনগণকে অস্বীকার করেছিল, জনগণের অধিকারকে অস্বীকার করেছিল, এরাও তাই করতে চাচ্ছে। আর এদের পিছনে মদতদাতাটা, এখানে হলো আসল প্রশ্ন। এদের মদতদাতা কে? এদের মদতদাতা কিছু ইন্ডিভিজুয়ালস তো আছেই। কিছু ইন্ডিভিজুয়ালসের মধ্যে আমি যতদূর শুনছি ফরাদ মোজার সাহেব আছেন, ইন্ডিভিজুয়ালস। আবার উস্কানি দেওয়ার মধ্যে আমাদের বিদেশেও কিছু ইউটিউবার আছেন, তারাও সরাসরি উস্কানি দিচ্ছেন। কিন্তু মদতদাতা বলতে সাংগঠনিকভাবে যতদূর জানি আওয়ামী লীগ, সরি, মদতদাতা জামাত ইসলামী মদত দিয়ে যাচ্ছে। জামাত ইসলামী হঠাৎ দেখলাম যে তাদের ভিতরে একটা অহংকার বোধ, তাদের ভিতরে অহংকার বোধটা সুস্পষ্ট। ডক্টর শফিকুর রহমান, তিনি যে সুরে, যে মেজাজে, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছেন বিভিন্ন জায়গায়, তাতে মনে হয় যে জামাত ইসলাম অলরেডি ক্ষমতা পিছন থেকে চালাচ্ছে জামাত ইসলাম। এই জামাত ইসলামেরা তদবির তাদের লোকজনের সমস্ত জায়গায় তদবির করে বিভিন্ন জায়গায় বসাচ্ছে। ব্যাংক, সরকারি, বেসরকারি, সরকারি, সর্ব জায়গায় তদবির করে তাদের লোকজন বসানো হচ্ছে। তাদের লোকজন ট্রান্সফার, বদলি, তাদের গুরুত্বপূর্ণ স্থান সবকিছু তার দখল করে ফেলছে। এই এর পরিণতি যে কি হবে আগামী দিনে,
আগামী দিনে দেখতে হবে না পরিণতিটা কি হবে। এটা কি আফগানিস্তানের মতো হয়ে যাবে নাকি তাহলে ওই তাহলে মানে সেটা সম্ভব মানে বা বাংলাদেশে সেটা সম্ভব না। জামাত ইসলামী ক্ষমতা আছে কয়েকদিন টিকে দেখেন, বা আমাদের সামনে প্রমাণ আছে ইজিপ্টে যখন মুসলিম ব্রাদার ক্ষমতা আসে, মুসলিম ব্রাদার জামাতের মতো একটি সংগঠন, তারা কয়েকদিন থাকছিল আমরা দেখে আছি। জনগণ যখন তাদেরকে তাড়াতে পারছে না তখন সেনাবাহিনী বাধ্য হয়ে হস্তক্ষেপ করে এবং তাদেরকে উৎখাত করতে বাধ্য হয়। তো সুতরাং আপনি জামাত ইসলামী ক্ষমতা এসে টিকতে পারবে না। এই কারণেই তারা এখন এই যে ছাত্ররা এই সেদিন সমন্বয় বলে দাবি করছে, তাদেরকে নিয়ে তারা একটি দল করাতে চাইতেছে, যে সরকারি বর্তমান সরকারের শত শত সমন্বয়ক, তারপরে কোনায় কোনায় পার্টি, নতুন নতুন পার্টি হচ্ছে, মানে চিৎকার করছে, মানে কি অবাক কাণ্ড। এইসব তরুণদেরকে তারা তাদের উদ্দেশ্য ব্যবহার করছে। এখন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করতে চাচ্ছে, তাদের ভূমিকা মুক্তিযুদ্ধে কি ছিল সেটা অস্বীকার করতে চাচ্ছে, অ্যাজ ইফ ৭১ কোনো ঘটেই না এরকম চাচ্ছে। বা ৭২ সংবিধান নিয়ে তারা বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছে। ৭২টা একটা সংবিধান তৈরি হয়েছিল, এই সংবিধানটা কিন্তু ভালো সংবিধান, খারাপ ছিল না ৭২-টা। তারপরে মানুষ যারা ক্ষমতা এসছে কিভাবে তাকে ব্যবহার করেছে, কিভাবে তাকে পদদলিত করেছে সেটা আলাদা ব্যাপার। তখন তবে কন্ট্রাডিকশন ছিল ৭২ সংবিধানে, কন্ট্রাডিকশন ছিল। যেমন ৪ মূলনীতি নির্দেশ ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। যেমন গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসঙ্গে থাকতে পারে না, একসঙ্গে দুটো বিপরীতধর্মী অবস্থান। সেখানে এই দুটাকে একসঙ্গে রাখার পরিণতিতে দাঁড়ালো সমাজতান্ত্রিক ধারায় এসে বাকশাল গঠিত হলো। বাকশাল গঠনে গণতন্ত্র অস্বীকৃত হলো, গণতন্ত্র মানুষের অধিকার অস্বীকৃত হলো, কথা বলার স্বাধীনতা অস্বীকৃত হলো, পত্রপত্রিকা প্রকাশের স্বাধীনতা অস্বীকৃত হলো। এগুলো হলো ওই ওই সংবিধানের অধীনে যারা সমাজতন্ত্রের প্রবক্তা ছিল তারা এই ধারায় নিয়ে এলো আর কি। তারা বাকশাল করে বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, তথাকথিত সমাজতন্ত্র। এখন সমাজতন্ত্র আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব তো যখন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনে ব্যস্ত ছিলেন, তিনি বলতেন যে সমাজতন্ত্রীদের জিপ টেনে ছিঁড়ে ফেলা হবে, যারা সমাজতন্ত্রের কথা বলে তাদের জিপ টেনে কথা বলে। তিনি পরবর্তী সময় সমাজতন্ত্রের এই বাকশাল করলেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। আর আমি নিজে একটা অভিজ্ঞতা, ছোট্ট অভিজ্ঞতা এখানে আসছি। আমি তখন ওই যে আমি যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিল রেজা রেজা একটা পত্রিকা বের করেছিল, আমি আর অরুণাভ সরকার সেই পত্রিকাটা বের করতাম গণমুখ নামে। তাই ওই পত্রিকা একটা বিজ্ঞাপন আনতে পাঠানো হয়েছিল আমাকে, ওই যে ইসে তেজগাঁও ইত্তেফাক ফাউন্ডেশন, সম্ভবত নাম ইত্তেফাক ফাউন্ডেশন। ইত্তেফাক ফাউন্ডেশনে তখন ওই লাল বাহিনীর প্রধান ছিল আলিমা আলী 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 কিসাম আলী, আচ্ছা আলী আহমেদ, সরি আলী আহমেদ মনে করছে, আলী আহমেদ। তা আলী আহমেদ ওখানে অ্যাডমিনিস্ট্রেটর। তা আমি যখন যাই তিনি ওখানে ছিলেন না। তা আমি প্রায় ১.৫ ঘন্টার মতো বসাছিলাম ওখানে। তো শ্রমিকদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। তারা তাদের কাছে শুনলাম যে আলী আহমদ সাহেব ইত্তেফাক ফাউন্ডেশন পাকিস্তানের এক প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান, সেটাকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে রাতের অন্ধকারে সব বিক্রি করে ওটাকে একটা খোরসা করে ফেলছে। একই অবস্থা আমি দেখেছি কুরবান আলী সাহেব যখন ওই যে ইসে পয়গাম পত্রিকা, মানে আমাদের পাকিস্তান আমাদের মনে ওখানে যে পত্রিকা পয়গাম বেরোতো, তার ওদের পত্রিকা অফিস ছিল ওই ওয়ারিতে। ওয়ারিতে ওই পত্রিকা অফিসে ভিক্টোরিয়া প্রিন্টিং মেশিন ছিল তখন। তখন কিন্তু রোটারি বোধহয় ছিল না তখনকার দিনে, রোটারি এখনকার মতো এত আধুনিক ছিল না। তার রোটারি খুবই দামি কস্টলি, জার্মান থেকে আনা বিশাল, 4টে বোধহয় ছিল। 4টা কোরবান আলী সাহেব 2টা বিক্রি করে দিয়েছে রাতের অন্ধকারে, খুব দামি। ইন্ডিয়াতে বোধহয় ইন্ডিয়াতে বিক্রি করে দিয়েছে। আমার এগুলা আমি ওই যে আমাদের পত্রিকার সূত্রে আমরা প্রুফ করতে যেতাম যখন, তখন ওই কর্মচারীরা বলতো, অভিযোগ করতো তারা ওই পালাক্রমে পাহারা দিয়ে এই বাকি 2টাকে রক্ষা করার চেষ্টা করতেছে। তাদের বক্তব্য আমাদের রুটি রুজির উৎস, আমরা তো ওইখানে এই 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 2টা বিক্রি করে দিলে তো আমরা বেকার। এই যাই হোক, পরবর্তী সময় আমি জানি না ওটা বিক্রি করতে পারছিল কিনা, কিন্তু কুরবান বিষয়ের মতো লোকও তখন এই সমাজতন্ত্রের পরিচয় দিচ্ছেন যে এই ধরনের সমাজতন্ত্র তারা কায়েম করতে যাচ্ছে। আর ছোট্ট একটা জিনিস এই সমাজ একটা পোস্টাতে একটা স্পঞ্জের স্যান্ডেলের এই ছিল আর কি, আপনার ফ্যাক্টরি ছিল, 150 মতন শ্রমিক ছিল। ওটাও ওই লাল বাহিনী দখল করে নেয়। লাল বাহিনী দখল করে যে অ্যাডমিনিস্ট্রেটর হয়, শ্রমিকরা চেষ্টা করছিল এটাকে চালায় মোটামুটি, মানে তাদের রুটি রুজি
ব্যবস্থাটা বজায় রাখা, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন সাহেব সমস্ত মেশিন পত্র কিছুদিনের মধ্যে বেশি করে দিয়ে বারবার। এই যে অবস্থা, এইটারও সমাজতন্ত্রের নমুনা ছিল তখন। যাক, এটা ছিল এখন বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজতন্ত্রের মানসিকতা তৈরি না করে এইসব সমাজতন্ত্রের কথা যারা বলে তারা তো সমাজতন্ত্রকে ব্যবহার করে, তাদের কোনো একটা উদ্দেশ্য ব্যবহার করে। যাক, সেই আজকে দিনগুলোর কথা। ৭২-এর এটা প্রসঙ্গটা আসছে জি ৭২-এর সংবিধান নিয়ে। জি। তা ৭২-এর সংবিধানে কিন্তু গণতান্ত্রিক ধারায় অগ্রসর না হয়ে অগ্রসর হলো এমন একটি ধারা, যে ধারাটা বাংলাদেশের মানুষের মন ও মানুষের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই সমাজতন্ত্রটা সংগতিপূর্ণ নয় আমাদের, যে জন্য গণতন্ত্রকে তারা অস্বীকার করে তথাকথিত সমাজতান্ত্রিক ধারায় অগ্রসর হয়। কিন্তু পরবর্তী সময় সেই আওয়ামী লীগ যখন দেখলো যে না, এই সমাজতন্ত্র তো মানুষ গ্রহণ করে না, পরে আবার হাসিনার নেতৃত্বে এসে আওয়ামী লীগ হলো গণতান্ত্রিক পথে আসলো। গণতান্ত্রিক সেই গণতন্ত্রকেও তারা সেই একই ধারায় নিয়ে গেল আর কি। না মন্টু ভাই, সেটা আর এখন প্রশ্নটা হলো জি যে জামাত ইসলামী আজকে যেভাবে বর্তমান কথা চেষ্টা বলেন, করছে, বর্তমান যেভাবে পরিস্থিতি। সামনে আসতে চেষ্টা জি করছে, তাদের ব্যাকগ্রাউন্ড ইতিহাস কি আর মানুষ ভুলে রে ভাই? ইতিহাস তো ভুলে না মানুষ। ইতিহাসে তারা কি ঘটাইছে? তারা ৭২ সনে তারা স্বাধীনতা বিরুদ্ধাচরণ করছে, তারা পাক সেনাদের সঙ্গে সহযোগিতা করে রাজাকার আল বদর। মানুষ হত্যা করছে, রাজাকার আল বদর সৃষ্টি করছে, বুদ্ধিজীবী হত্যায় তারা ছিল। এগুলো তারা করছে, তারা যত অস্বীকার করুক না কেন, এটা ইতিহাসের কথা, এটা সত্য। এটা আমরা তো এখনকার যুগের মানুষ, আমরা জানি এটা কতটা সত্য। ওরা তো এখন অফিসিয়ালি মাপও চায় নাই, মাপ চায় না, কিছু করেন। এখন এরপরে এই জামাত ইসলামী ৮৬ সালে আসলো। ৮৬ সালের ৭ই মে এরশাদ তো একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করলো। ক্ষমতা দখল করে এখন বৈধ করার ব্যাপার। তো বৈধ করার জন্য ৮৬ সালের ৭ই মে সে নির্বাচন ছিল আর কি। এই নির্বাচনের আগে স্বৈরতন্ত্র বিরোধী এরশাদ স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন চলছিল। এই আন্দোলনের শরিক ছিল বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং অন্যান্য সমস্ত ছোটখাটো বাম ডান সবাই ছিল আর কি এই আন্দোলনে। কিন্তু হঠাৎ আন্দোলনের আগে, এই ইলেকশনের আগে দেখা গেল জামাত আর আওয়ামী লীগ নেই আর যৌথ আন্দোলনে। আওয়ামী লীগ আর জামাত ইসলামী সরে গেছে। একবার নাকি গোলাম আজম এবং শেখ হাসিনা একসাথে লং ড্রাইভে গিয়েছিলেন। আচ্ছা, তারপরে আপনার লং ড্রাইভের কথা আমি শুনিনি, বাসায় গেছিল এটা। আচ্ছা, এনিওয়ে, আপনার তখন এরা 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 তো নির্বাচনে অংশ নেয়, জামাত ইসলামী আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এবং সংসদে অংশ নেয় এবং এরশাদ স্বৈরতন্ত্রকে বৈধতা প্রদান করে। এই তো জামাত ইসলামী। তারপরে জামাত ইসলামী কি করলো? ৯১ সালে নির্বাচন হলো। ৯১ সালে নির্বাচন হলো, বিএনপি ক্ষমতা দেয়, কিন্তু বিএনপি পায় ৩০০টা আসনের মধ্যে ১৪০টা পায় বিএনপি, আর জামাত বেশ কিছু পায় জামাত ইসলামী। আমাদের সংখ্যাটা ঠিক ৩-এর ঘরে বোধহয়, কত মনে নেই, একজাক্ট নাম্বারটা মনে নেই। জামাতের সমর্থনে বিএনপি ক্ষমতা সরকার গঠন করে, কিন্তু সমর্থনে গঠন করলেও জামাতকে কোনো মন্ত্রী পদের স্থান দেওয়া হয়নি। কিন্তু জামাত বার্গেন করতে থাকে বিএনপির সঙ্গে, নানাভাবে বার্গেন করতে থাকে, এখনো বিএনপির সাথে ওরা টক্কর দিচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে করতে থাকে। তো এই বার্গেনে বিএনপি বোধহয় বার্গেনে ওইভাবে সাড়া দেয়নি তেমন, যার ফলে ওরা আওয়ামী লীগের সুযোগ সাজছে তখন বিএনপি বিরোধী আন্দোলনে নামে, প্রকাশ্য আন্দোলনে নামে জামাত আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে। এবং শেখ হাসিনা গোলাম আজমের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাদের মধ্যে সৌহার্দ্যমূলক আলোচনাও হয় এই জামাতি নেতৃত্বের সঙ্গে। এই জামাতের সঙ্গে তারা ওই যে এই আন্দোলন করে, কি বলে, কি বলে, তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার দিনের নির্বাচনের দাবি করে তারা জামাতের সঙ্গে, জামাত আর আওয়ামী লীগ একত্রে। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি তো এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের দাবি ওঠানোর কিছুদিনের মধ্যেই বিএনপি গ্রহণ করে এবং সেটা বাস্তবায়ন করে। যাই হোক, এই জামাত আর সখ্যতা, আওয়ামী লীগের সখ্যতা কিন্তু এটা একটা সুবিধাবাদের, জামাতের রাজনীতি যে একটা সুবিধাবাদী রাজনীতি তারই প্রমাণ বহন করে। তারপরে তো ৯৬ সালে আওয়ামী লীগ যখন নির্বাচনে বিজয় অর্জন করে, তার পিছনে জামাতের অবদান তো অবশ্যই ছিল। এরপরে হলো কি, বিএনপি তো একটা মানে তাদের আত্মবিশ্বাসের অভাব ছিল বলেই জামাতকে মনে প্রাণে গ্রহণ না করলেও জামাতের সঙ্গে তারা নির্বাচনী আতাতে সাড়া দেয় এবং নির্বাচন আতাত হয়। জামাতকে ক্যাবিনেটে স্থান দিতে হয়, জামাতকে পার্লামেন্টে স্থান দিতে হয় ভালো একটা অংশ।
এই জামাত তো 1981 সাল থেকে 86 সাল পর্যন্ত বিএনপির সরকারের অংশ হিসেবেই ছিল। বিএনপি সরকারের অংশ হিসেবে থাকার পরে আপনার যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার 5 বছর মেয়াদ শেষে ক্ষমতা ত্যাগ করে এই সরকার করার পরে আওয়ামী লীগ তখন কিন্তু জামাতের বিরুদ্ধে মাঠে নামে প্রচন্ড। জামাতের একজন কর্মীকে ওদের পিটেও মারে তখন রাজপথে, লগি বঠি নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করে এবং জামাতের একজন কর্মীকে পিটে মারে। এই যে এই অবস্থা হলো জামাতের। একই অঙ্গে কত রূপ, তাই না? এক সময় খাতির ছিল জামাতের, আবার জামাতের সাথে বিরোধী, বিভিন্ন রূপে বিভিন্ন ভূমিকায় জামাতকে দেখা গেছে। আজকে এই বন্ধু, কালকে ও বন্ধু, এইসব ভূমিকায় জামাতকে দেখা গেছে। এই জামাতিরা ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্ম এখন জামাতিরা কি করছে এটা বলেন। আমি নিজে একজন মুসলমান, আমি কোরআনে বিশ্বাস করি, নামাজে বিশ্বাস করি। আমাকে কোরআনে বিশ্বাস করলে, নামাজ বিশ্বাস করলে আমাকে জামাত করতে হবে? আপনি দেখেন যে পাকিস্তানের জামাতের উৎপত্তি, যে মৌদুদিবাদের নিয়ে জামাতের উৎপত্তি, আপনি সেই পাকিস্তানের জামাত এতটা ছোট্ট একটা শক্তি, সেখানে আজ পর্যন্ত তারা ক্ষমতা যেতে পারেনি। হ্যাঁ, তারপরে আপনি সারা বিশ্বের কোথায় আছে জামাতের অবস্থান? তো বাংলাদেশের জামাত ক্ষমতা যাবে বাংলাদেশের মানুষের কাছে এত সোজা না। আল্লাহ না করুন। আই ডোন্ট থিংক সো জামাত ক্ষমতায় যাবে। যত চেষ্টাই করুক, ওরা এখন জানে যে সরাসরি ক্ষমতা যেতে পারবে না। তাই ছাত্র যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া, একক নেতৃত্বের দাবিদার সমন্বয়কদের মাধ্যমে তারা এখন চাচ্ছে ক্ষমতায় যেতে। মনে করছে ওদের দিয়ে একটা দল করবে এবং সেই দল আর এরা যৌথ একটা অ্যালায়েন্স করবে, অ্যালায়েন্স করে সেই অ্যালায়েন্স ক্ষমতায় যাবে। এত সোজা না। এমনকি জামাতিরা নাকি বিএনপি কে ব্লেম করছে নাকি ভারতের সাথে ভালো বন্ধুত্ব। ভারতের সাথে কেন বন্ধুত্ব হবে, কেন হবে না? বিএনপি, ভারত তো আমাদের প্রতিবেশী দেশ। বিএনপির বিরুদ্ধে তাদের নানা রকম অ্যাকুজেশন, আর তথাকথিত সমন্বয়করা এই অ্যাকুজেশনের অংশ নিচ্ছে আর কি। এই ক্যাম্পেইনে, এই ভুয়া ক্যাম্পেইনে অংশ নিচ্ছে। আর ওরা যেভাবে মিথ্যা কথা বলতে পারে, আসলে আমার মনে হয় না আর কেউ এইভাবে। এই সমন্বয়করা আজকে যেভাবে ঘোরাফেরা করছে, যেভাবে তাদের পোশাক কাপড় সকলগুলো দেখেন, আপনি খেয়াল করেন। এইসব পয়সা কোথা থেকে আসছে রে ভাই? এই যে ফ্ল্যাটের সময় এত টাকা রাজমতো হিসাব দিচ্ছে, কোন অডিট জনসমক্ষে পত্রপত্রিকা আসছে যে এই অডিটে হয়েছে। এই যে তাদের চলাফেরা খরচ, এখান থেকে ওখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, জৌলুস ওদের মধ্যে আর কি। লোকজন আনতেছে, লোকজনের পয়সা হচ্ছে। এই টাকাটা কে দিচ্ছে তাদের? কারা দিচ্ছে? এটা যাচ্ছে জানা দরকার। তারা বিএনপি সম্পর্কে অভিযোগ করেছে বিএনপি ভারতের দালাল হয়েছে, ভারতের নতুন দালাল। মানে কি তারা ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায়? ভারত কি যুদ্ধ করতে চায়? ভারত কি তাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে? ভারতের সাথে কোন কোন ক্ষেত্রে আমাদের বিরোধ হতে পারে, কিন্তু আমরা তো প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু প্রতিবেশী দেশ। তাদেরই সরকার, তাদের বর্তমান সরকার, তারা দাবি করে এটা তাদের সরকার। তাদের সরকার কি করতেছে ভারতের সঙ্গে? তো দালালটা ইউনূসের সরকার দালাল, যারা এখন ভারতের সঙ্গে, এই যে পররাষ্ট্রমন্ত্রী বারবার বলতে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। 2 দিন আগে রেজওয়ানা বললো যে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। তাহলে তারা কি? তারা ভারতের দালাল না বিএনপি ভারতের দালাল? কারা ভারতের দালাল? এই যে সমন্বয়কারী, 3 সমন্বয়কারী এবং তাদের মদত প্রদানকারী আসিফ নজরুল, এরা কি বলছেন যে রেজওয়ানা চৌধুরী যেটা বলছে বা পররাষ্ট্রমন্ত্রী যেটা করছে এগুলো আমাদের সরকারের নীতি না? আমরা ভারতের সঙ্গে একটা সংঘর্ষ চাই, যুদ্ধ চাই ভারতের বিরুদ্ধে, এই কথা কি তারা বলছে? মনে হয় ওই যে ভদ্রমহিলা রেজওয়ানা, আমি ওনাকে চিনি না, কিন্তু টেলিভিশন দেখতে হয়তো উনি যখন বক্তৃতা করেন, যে অভিনয় করেন নাকি বক্তৃতা করেন বুঝতে পারি না। সরি, মানে আসলে বদনাম করছি না, এমনি আমার আমি ব্যক্তিগত অবশ্য কিছু বলবো না, কিন্তু কথা হচ্ছে যে ওনাকে নিয়ে তো ওই যে অনেকে অনেক কথা বলছেন, আবার যে এখানকার কিছু ইউটিউবাররাও মন্তব্য করেছেন। তো যাক, আমি এই ব্যাপারে কিছু বলবো না। এনিওয়ে, এখন রাজনীতি নিয়েই আমি বলবো যে আজকে জামাত ইসলামী মানে খুব খুব একটু স্থূলভাবে বলতে গেলে যেভাবে স্পর্ধামূলক আচরণ প্রদর্শন করছে, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আর এই যে তরুণেরা যারা আজকে লম্পঝম্প করে সমন্বয় না, ওরা তো আসলে লম্পঝম্প, অর্থ আত্মসাৎ থেকে পুরা জাতিকে তারা হোস্টেস করে ফেলতেছে, এটা কিন্তু মানুষ মানবে না। যেখানে সেখানে আপনার ইয়ে করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে বক্তৃতা করছে, ইয়ে করছে, সবকিছু যেভাবে
সবকিছুর একক দাবিদার হয়ে দাঁড়িয়েছে, এইটা কিন্তু ব্যাকল্যাশ হবে, এটা প্রচন্ড ব্যাকল্যাশ হবে। আর বিএনপির শক্তি তারা এখনো বোঝেনি। বিএনপি সংগঠক দুর্বল, এটা আমি বলবো, কিন্তু বিএনপির সমর্থন সারা দেশ জুড়ে। এখন যদি বিএনপি মাঠে নামে তাদের বিরুদ্ধে সরাসরি, যেটা সম্ভাবনা আছে আগামী দিনে, তাদের জন্য খবর আছে। একটা জিনিস ইউনূস সাহেবকে মনে রাখা দরকার, তিনি তো শিক্ষিত লোক, কিন্তু যে লোকটা শিক্ষিত একটা জাতিকে নিয়ে খেলা করতেছে, কখনো ভোটের বয়স বলতেছে 17 বছর, আবার হ্যাঁ, উনি কখনো এটা অনুষ্ঠানে গিয়ে উল্টা পাল্টা কথা, মানে বেফাস কথাবার্তা বলছিলেন, তাই না? নির্বাচনের ক্ষেত্রে বলতেছে যে এই 25 বছর জায়গায় 21 বছর, এইসব ছেলে সে ওনার সাজে না। না, ওনার হয়তো বয়স হচ্ছে, অনেক সময় মাথা ঠিক থাকে না ডক্টর ইউনূসের, হয়তো বলতে পারি। তাহলে তো তার পাগলের তো দেশ পরিচালনায় তো থাকতেই পারে না। না, ওনাকে তো ভেবে চিন্তে কথাবার্তা বলা উচিত, তাই না? কথা বলা উচিত ওনাকে। যেমন নূর কবিরের সঙ্গে ইন্টারভিউ কালে উনি অনেক কিছু বলতে পারেনি, যে উনি কারে উপদেশ দেন উনি জানেন না, কারে উপদেশ দেন, উনি উপদেশটা। আর উনি ডক্টর ইউনূস যখন কথাবার্তা বলেন তখন এত বেশি হাতটা বেশি নড়াচড়া করে, মানে এটা কেমন যেন বেখাপ্পা লাগে। বদনাম করছি না এমনি। ওনার বিদেশ ঘোরা এবং ওনার যে চলাফেরা কথাবার্তা মনে হয় উনি পদটা পাই খুশি, এই ভিতরেই উনি পদটা পেয়েছেন, কিন্তু রোল তো কিছু ভালো কাজ করা উচিত তো, যাতে ওনাকে মনে রাখে মানুষ যে ডক্টর ইউনূস বিশ্বে একটা সম্মানিত লোক। সংগঠন এই যে গ্রামীণ ফোন, তারপরে এই গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক অভিযোগ আছে, সাধারণ মানুষকে কিভাবে এক্সপ্লয়েট করেন, এই নিয়ে অনেক অভিযোগ, অনেক কথাই আছে। আপনার কাছে মনে হয় কি এই বাংলাদেশ কি একটা ইলেকশন হবে, বা মানে কি হবে, বাংলাদেশটা কি হবে, মানে এই 5.5 মাস বা কয় মাস হলো, এরপরে কি হতে পারে? না, ইলেকশন হতেই হবে, ইলেকশন হতেই হবে। আমি এই সরকারকে বলছি না যে এই সরকার এখনো গণবিরোধী একটা সরকার, এই কথা আমি বলছি না। এই সরকারের পিছনে সবার সকল মানুষের, সকল দলের সমর্থন ছিল, এখনো অনেক আছে, নিরঙ্কুশ সমর্থন আছে, অনেকের নিঃশর্ত সমর্থন আছে এখনো। কারণ হাসিনা যে অবস্থা তৈরি করে ফেলছিল, এই একটা ট্রমা, এই ট্রমা থেকে মানুষ এখন পর্যন্ত অনেকে মুক্ত হতে পারেনি। অনেকে এখন পর্যন্ত পিটিএসডি তে সাফার করছে, পোস্ট স্ট্রেস ট্রমাটিক ডিসঅর্ডারে সাফার করতেছে অনেকেই। তো সুতরাং এই অবস্থায় ইউনূস সাহেবকে অপসারণের কথাও আমি বলছি না, যে তাকে জোর করে অপসারণ করা প্রয়োজন, এটাও নয়। ইউনূস সাহেবের প্রতি সমর্থন রেখেই বলছি যে আজকে এই সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া, আর সংস্কার আগে, বিচার আগে। বিচার কোনোদিন 5 দিনে হয় না, 20 বছর ধরেও বিচার হইতে পারে, বিচার 15 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে। বিচার আগে, তারপরে নির্বাচন, এসব কথা বাচিনেরা বলে। তারা জনগণকে ভয় পায়, ওরা জনগণকে ভয় পায়, সেজন্যই নির্বাচনকে ভয় পায়। মানুষকে ওরা ভয় পায়, ওরা মানুষ জানে যে মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করবে, মানুষ জানে যে ওদের ইমেজ ভাবমূর্তি এখন কোথায় এসে দাঁড়িয়েছে। এই জনগণকে ভয় থেকেই ওরা নির্বাচনকে ভয় পায় না। বাংলাদেশে সঠিক নির্বাচন হোক, যেন বহুদিন পরে যেন বাংলাদেশে সঠিক নির্বাচন হোক। মুখ হয়ে আছে একটা নির্বাচনের জন্য, যে আমি ভোটটা দিতে চাই, আমি ভোটটা দিতে কারে দেব, জামাতও দিতে পারি, অসুবিধা কি? যারে দেব আমি আমার ইচ্ছা মতো, আমি আওয়ামী লীগের ভালো প্রার্থী থাকলে আওয়ামী লীগের ভালো প্রার্থী দেব, আমি যারে ইচ্ছা আমি ভোট দেব। সেই অধিকারটুকু মানুষ চায়, সেই গণতান্ত্রিক পরিবেশটা মানুষ চায়। টালবাহানা করে যেভাবে পিছাচ্ছে, টালবাহানা ধরা পড়ে যাচ্ছে ধীরে ধীরে, তারপরেও টালবাহানা কতদিন এইভাবে করতে পারবে দেখেন। আমার মনে হয় না যে খুব বেশি দিন করতে পারবে। মন্টু ভাই, এই যে ইলেকশন নিয়ে যদি আমার মনে হয়, কেন আওয়ামী লীগ বাংলাদেশ মানে নির্বাচনে অংশ কেন করবে না, তাই না? আওয়ামী লীগ তো একটা ঐতিহ্যবাহী সংগঠন, তাই না? সেখানে অনেক, এখন বঙ্গবন্ধু সেই মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু ছিলেন, শুরু করেছিলেন আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা ছিলেন, এবং তার সাথে আরো যারা ছিলেন, হয়তো অনেকেই এই আওয়ামী লীগটাকে অনেক মানে ক্ষতি করেছেন, তাই না? যারা যারা সাধারণ সাপোর্টার, তারাই খুবই মর্মাহত যে এইভাবে লিডারশিপ দরকার ছিল, এইভাবে আওয়ামী লীগকে একদম ধ্বংস করে এইভাবে পালিয়ে যাওয়া ইত্যাদি। কিন্তু আওয়ামী লীগ তো থাকা উচিত। জি, নিশ্চয়ই। আমি তোফাল ভাইয়ের মতো মানুষকে রেসপেক্ট করি যারা আওয়ামী লীগের নেতা। সংগঠন তো বটেই, জি, ঐতিহ্যবাহী সংগঠন, অবশ্যই ঐতিহ্যবাহী সংগঠন। জি। তবে আওয়ামী লীগের মধ্যে একটা একটা মানে প্রবণতা আছে, সেটা হলো
ভায়োলেন্সকে কাল্ট হিসেবে নেওয়া, জি। এটা কিন্তু বরাবরই দেখা এটা গেছে। লেটলি যে লিডারশিপের কারণে বা এসব। এটা এটা বাংলাদেশের বৈশিষ্ট্য, কালচারের মধ্যে এটা কিছুটা খুঁজে পাওয়া যায়। তা আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগের সংস্কার করতে হবে নিজেদের, অবশ্যই আওয়ামী লীগের নিজেদের সংস্কার হওয়া দরকার। নতুন এবং আওয়ামী লিডারশিপ লীগের আনতে হবে। ভালো নেতৃবৃন্দ আজকে এই যে আওয়ামী লীগকে তো ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুকে খুব সরব হয়ে আসছে। এই ফেসবুকে ভালো মানুষদের বলতে হবে যে ওরা আওয়ামী লীগ না, আমরা আওয়ামী লীগ, এই কথাগুলো বলতে হবে। ভালো মানুষকে আজকে স্পষ্ট করে বলতে হবে ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কি। আমরা ঐতিহ্যবাহী আওয়ামী লীগের সমর্থন এই কারণে, আমরা ওদের থেকে আলাদা, এই কারণে ওদের থেকে আমাদের দূরত্ব। এই জিনিসগুলো সামনে আনতে হবে। এইভাবে যদি সামনে না আনে, তাহলে হাসিনা কেন্দ্রিক যদি আওয়ামী লীগ থাকে, তাহলে সেই আওয়ামী লীগ কোনোদিনও হবে না। স্থান পাবে না। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমি চাই না বটে, কিন্তু অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে। অটোমেটিক নিষিদ্ধ বলতে এই যে এই হাসিনার ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে, মানুষ তাদের গ্রহণ করবে না, মানুষ গ্রহণ তাদের করবে না। এই যে কাদের মতো ভদ্রলোক, উনি ওনাকে অনেকে কাউয়া কাদের বলে, মানে এইটা একটা বড় সংগঠনের উনি ছিলেন সেক্রেটারি বছরের পর বছর। তো এটা এই জন্য একটা মানে ক্ষতি, ওই দলের জন্য ক্ষতি হয়েছে আর কি অনেক, তাই না? কাদের ছাত্রলীগ থাকাকালে তিনি মাস্তানি করেছেন, তিনি ছাত্রলীগকে একটা মাস্তান সংগঠনে রূপান্তর করছেন। তারপর শেখ সেলিম এবং তার পত্রিকা, আগে বাংলা পত্রিকাতে তাকে বসছেন, তাতে তার আগে বাংলা ছাত্রলীগের প্রেসিডেন্ট বাণীতে। ছিল ফজলুর রহমান সাহেব, ছিল পরে বিএনপিতে গেছেন, জি হাবিবুর রহমান হাবিব, এরাও ছাত্রলীগ প্রেসিডেন্ট, যেমন সুলতান মাহমুদ, এরাও সুলতান মনসুর, এরাও প্রেসিডেন্ট ছিল। এরা কিন্তু কেউ এই মাস্তানি কাল্ট করেনি, তারা মাস্তানি পূজা করেনি। তারা এই যে এইটা কাদের থেকে শুরু, কাদের ছাত্রলীগকে একটা মাস্তান সংগঠনে পরিণত করেছে। এবং তার কিন্তু একটা দৃঢ় বিশ্বাস যে মাস্তানি করে সবকিছু জয় করা যায়। এই তার কথা, বচনভঙ্গি, হুমকি ধমকি, অপর প্রতিপক্ষকে নিয়ে ব্যঙ্গ ইত্যাদি সবকিছু থেকে ভারত একটা জিনিসে সে ভয় পেত, ভারতকে সাংঘাতিক ভয় পেত। ভারত আছে আমাদের সাথে, আমরা আছি ভারতের সঙ্গে, ভারত বাংলাদেশের হয়ে গেছে, মানে সে কি জানি বলছিল, ভারত বাংলাদেশের মধ্যে আতাত হয়ে গেছে না কি জানি একটা ব্যবহার করেছিল। যাই হোক, এই যে কাউয়া কাদেরকে মানুষ তার ওই কর্কশের কণ্ঠের যে কর্কশতা, এই কর্কশতার কারণেই মানুষ তাকে কাউয়া কাদের হিসেবে চিহ্নিত করেছিল, পরিচয় আখ্যা দিয়েছিল। কাউয়া কাদেরকে ভালো মানুষ, এবং তার আর্থিক লেনদেন সম্পর্কে আমি জানি না, তার স্ত্রী এবং ভাই যা করেছে সেটাও অবর্ণনীয়। না, যারা অনেক আওয়ামী লীগ যারা করেছেন, অনেক ভদ্র মানুষ আছে, ভালো মানুষ আছে, তারা নেতৃত্বে আসুক, এটাই ভালো হয় আওয়ামী ভবিষ্যতে। লীগের আজকে যারা ভালো মানুষ, তাদের জানান দিতে হবে যে আমি ভালো মানুষ, জি তাদের জানান দিতে হবে। কারণ মানুষ তো দেখবে আওয়ামী লীগ বলতে এই চোর চোরটা বদমাস, এই যে যারা গুন্ডামি মাস্তানি নারী নির্যাতন করছে, আওয়ামী লীগের লোক প্রচুর নারী নির্যাতন। এবং যেদিন দেখেন, 1991 সাল থেকেই দেখছি আমি, ভোটে যখন আমরা দেখতাম, আমি তখন সাংবাদিকতায়, আমি তখন সিটি এডিটর নিউজে মর্নিং সানে, আমরা দেখছি যে কোনো ভোট কেন্দ্রে যখনই দেখছি যে অনেক মহিলা, তার মানে বুঝতাম যে এখানে বিএনপি, এখানে আওয়ামী লীগ নাই। কারণ মহিলারা যখন দেখছি আওয়ামী লীগকে পছন্দ করে, কারণ আওয়ামী লীগের মহিলাদের ব্যাপারে যে তাদের এই নারী নির্যাতন, প্রচন্ড নারী নির্যাতন, রেপ করা, ধরে নেওয়া, অপহরণ করা, এগুলোর জন্য ওরা ট্র্যাডিশনালি কিন্তু খ্যাত। যা হোক, কুখ্যাত বলিনি আমি। জি। আচ্ছা, যাই হোক, এখনো মানুষ অনেকে সেইভাবেই দেখতে। মন্টু ভাই, আজকে আমরা শেষ করবো, কিন্তু আপনার কি মনে হয় যে এই এই মুহূর্তে যে বাংলাদেশ আপনি দেখে আসলেন, কি মনে হয় কি হবে, মানে বাংলাদেশটা তো কি হতে পারে, এটা আপনি সবচেয়ে দুঃখজনক হবে জি যে বর্তমান যে সরকার, এই সরকারটা হলো হাসিনার পতনের পরে যে পরিবেশটা, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, একটা খুব আসলে এটা একজনের আশা 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 ছিল, মানে সবকিছুই ছিল, ভরসা ছিল এটা নিয়ে, একটা সম্ভাবনাময় একটা সম্ভব। পরিবেশ তৈরি হয়েছিল। বর্তমান এই নিরপেক্ষ সরকার সেটা রাখতে পারেনি, সেটাকে ধরে রাখতে পারেনি। বর্তমান নিরপেক্ষ সরকার এখন যে পথে চলছে, এই পথ চলায় যদি দেখা যায় যে বড় বড় দল যারা গণতন্ত্রের চর্চা করে, যারা গণতন্ত্র বিকাশের জন্য উন্মুখ হয়ে আছে, যারা নির্বাচন চায়, তাদের সঙ্গে যদি সংঘর্ষ আসে, তাহলে বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। তার জন্য, এবং এর জন্য দায়ী হবে
এরা এই যে তথাকথিত ছাত্র সমন্বয়কটা আমাদের সবাই দায়ী হবে, এরাই দায়ী হবে বেশি করে। এবং এই যে আস্তে আস্তে কিন্তু এই ছাত্র সমন্বয় তাদের দুর্নীতি, তাদের অপকর্ম, তাদের তদবির, তাদের বিভিন্ন সমস্ত মানে দল ভাঙানোর প্রচেষ্টা, এগুলো কিন্তু এই যে মন্টু ভাই সমন্বয়ক বললেন না, আমরা যারা প্রবাসী বা বিশেষ করে নিউ ইয়র্কে যারা, এখন দেখা যায় কোনায় কোনায় আপনার হোম কেয়ার, তো বাংলাদেশে মনে হচ্ছে এরকম যারা সমন্বয়ক, মানে হঠাৎ করে আজকে এখানে কালকে সেখানে সব বক্তৃতা করছে, ইয়ে করছে, মানে চিৎকার করছে, তো সমন্বয়ক আর কি। তো ওরা কি যে করবে আমি জানি না অবশ্য, মানে না ঠিকই আছে, কারণ এটা একটা ব্যবসা, ব্যবসা হয়ে দাঁড়াচ্ছে এখন। এটার সঙ্গে অর্থ সমাগম হয়, এটার সঙ্গে ক্ষমতা পাওয়া যায়। এইসব ছেলেপেলেরা চাকরি করতে গেলে কে কোন পদে চাকরি পাবে আমার জানা নেই। এখন এখানে এখন তো তারা বক্তৃতাবাজি করে হয়তো এখন পয়সা পাচ্ছে, পয়সা বড় বড় চাঁদা পাচ্ছে। চাঁদা পাচ্ছে, ব্যবসায়ীদের টাকা দিচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে দেখলাম ঢাকা চেম্বার, বোধহয় ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট বলতেছে যে আজকে একটি ইউটিউবে ইতে দেখলাম আর কি, যে নির্বাচন দরকার, গণতন্ত্র দরকার, আমাদের সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক সরকার না আসলে তো শিল্প প্রতিষ্ঠানগুলো থাকবে না। আসলে আজকে নির্বাচনটা দরকার বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য, নির্বাচন দরকার বাংলাদেশের মানুষের বর্তমানে যে এই যে জিনিসপত্রের দামের চাপে তাদের নাভিশ্বাস উঠছে, এইটা অবসান দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির ট্যাকল করা দরকার, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সংগঠন করছে তাদের করা দরকার। এমনকি রাস্তাঘাট পর্যন্ত, ঢাকার রাস্তাঘাটে যখন দৃশ্য দেখি টেলিভিশনে, অবাক কাণ্ড, কিভাবে হাঁটতে পারে না কেউ, যে কোনো সময় গর্তে পড়ে যাবে, রিক্সাটা মানে এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা, তারা তো সার্ভিস দিতে পারছে না, কারণ এই সরকার উপর আস্থা রাখবে কি করে? তারা তো জানে যে এই সরকার তো হলো অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে তারা তো সিরিয়াস হবেই ব্যাপার। আর যারা সুযোগ নিচ্ছে, সুযোগ সন্ধানী, তারা সুযোগ নিচ্ছে। ফলে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা দীর্ঘদিন থাকতে পারে না। এই এই ইউনূস সাহেবরা কিন্তু তারপরে এই যে কি নাহিদ নাহিদ সমন্বয়ক বলছে ১-১১ ১১ কি মানে করছে, ও কি অর্থ জানে এটা? ১-১১ মানে ও যে উপদেষ্টা, সে জানে। সবাই কিন্তু প্রশ্ন করছে যে নাহিদ ১-১১ বলতে কি মিন করছে। ১-১১ যে ঘটনা ঘটে তার সবচেয়ে বড় ভিকটিম হলো বিএনপি। আর ১৭ বছর, ১৭.৫ বছর বিএনপি সাফার করছে সেই ১-১১-তে। আর নাহিদ বিএনপি আর একটা ১-১১ ঘটাবে, বিএনপি কি সামাজিক বাহিনী প্রধান? বিএনপি ১-১১ ঘটাবে মানে? এই ছেলেকে প্রথমে মনে করছিলাম যে এই ছেলে বোধহয় ভালো হবে, কিন্তু এখন দেখছি যে শিবিরের প্রোডাক্ট ভালোই দেওয়া। একটাই শেষ কথা আমার, শিবিরের প্রোডাক্ট ভালোই। আপনি শেষ কথাটা আমি জিজ্ঞেস করি আপনাকে, আপনি ডক্টর ইউনূসকে আপনি কি বলতে চান আসলে? উনি তো একেবারে অন্য আকাশে থাকেন না, মঙ্গল গ্রহে থাকেন না, যদি কোনো না কোনো ভাবে আপনার কথা শুনবে উনি। আপনি ওনাকে চিনেন, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, আমার ঘনিষ্ঠ আপনার সাথে কত ছবি দেখেছি, কত, উনিও, আপনি ইয়ং ছিলেন, উনিও সাংবাদিক ছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছে, জি, কিন্তু ঘনিষ্ঠতা আমার ছিল জি। এনিওয়ে, এখন কথা হলো যে ইউনূস সাহেব সাজেন ভালো মানুষ, কিন্তু উনি শিক্ষিত, ওনার বোঝা উচিত যে একটা দেশ চালাইতে গেলে ওইরকম সরলীকরণ ভাবে দেশ চালানো যায় না, ওইরকম ভাবে ভালো মানুষ সেজে দেশ চালানো যায় না। উনি এখন এই যে শিবিরের ছেলে পেলে যারা সমন্বয় ভিত্তিতে কাজ করছে, যাদের প্রতিনিধি সরকার আছে, তাদের হাতে বন্দী উনি। ওরা যা বলে যে মাহফুজ আলম একটা আছে, সে তো সিভিল ওয়ার করবে বলে বলতেছে। বাংলাদেশের মানুষ ওয়ার করতে করতে বাংলাদেশের মানুষ এই পর্যন্ত আসছে, হাসিনার পুরা যুগে ওয়ার করছে, স্বাধীনতা যুদ্ধ ওয়ার করছে, শেখ মুজিবের সময় ওয়ার করছে, এখনো বলে সিভিল ওয়ার। তারা চাই সিভিল ওয়ার মানে বোঝে অর্থ বোঝে সিভিল ওয়ার করাবে, সে পতাকার বান্দর, সে সিভিল ওয়ার করাবে, সরি সিভিল ওয়ার। একটা দেশের মানুষকে আর একটা ওয়ার উপহার দেবে তারা। আচ্ছা দেখি কি ধরনের সিভিল ওয়ার উপহার দেয়। মানসিক বাংলাদেশ অনেক ডেভেলপ হয়েছে, অনেক ক্ষেত্রে মানসিকতা ডেভেলপমেন্ট হয়নি অনেক ক্ষেত্রে। এরা মানসিক অসুস্থ, এইসব ছেলেগুলো সুস্থতা নেই। কাজী মন্টু ভাই, আপনি অসম্ভব ব্যস্ত থাকেন অনেক কিছু নিয়ে, তো আপনি আজকে এই যে মানে আপনাকে পাকড়াও করে যে আপনার সময়টা নিলাম, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আর আমার যারা বন্ধুরা বিভিন্ন দেশে বিদেশে যারা আজকে মানে দেখেছেন, এখনো দেখছেন, তাদের কাছে ওই যে আমাদের এই শেষ মুহূর্তে এখন দেখছি বাবু ভাই, আজিজুর রশিদ বাবু ভাই, সে আপনাদের পুরনো মানুষ, সেই সাংবাদিকতার বাবু ভাইও দেখছেন।
তো সবকিছু মিলিয়ে আপনার কাছে অনেক কৃতজ্ঞতা যে সময় দিলেন। এবং আমি তো মানে কথার পিঠে কথা বলছি, আসলে আমি তো এরকম কোনো বিজ্ঞ মানুষ না। যদি উল্টাপাল্টা করে থাকি আমাকে ক্ষমা জ্ঞান করবেন। আর মন্টু ভাই, আপনি ধন্যবাদ দিয়ে খাটো করবো না, আবার নিঃশ্বাস করবো। আপনাকেও ধন্যবাদ। আর বাবুর কথা বলেন, বাবু আমার সহকর্মী ছিল হ্যাঁ, আজিজুর রশিদ বাবু ভাই, খুব ঘনিষ্ঠ। এবং এবারও আমাদের ছোট বোন মুসা মুসা ভাইয়ের মেয়ে বাসায় দাওয়াত ঝুমা। আমরা একসঙ্গে খেয়েছি। আচ্ছা আচ্ছা। ঝুমা খুব ভালো মেয়ে, সাংবাদিক হিসেবে এই যে প্রেস ক্লাবে বসে আমাদের শাহনাজ পলিসি উনিও দেখছিলেন, মানে এরা সবাই খুব, আপনার আইয়ুব তো মানে খুব পছন্দ করেন আপনাকে। খুব ভালো। আমি আইয়ুবকে বলেছি যে আপনি জ্যাকসনাইডে আসেন, একসাথে মন্টু ভাই সহ চা খাবো। অবশ্যই। নিহার ভাইও ছিলেন সেখানে। তো মন্টু ভাই, আসলে এটা কোনো সিরিয়াস কোনো কনভারসেশন না, কিন্তু এর মধ্যে অনেক কিছু। তবে আমিও সিরিয়াসলি না, আমি যতটুকু বুঝি আমি তাই বলেছি, যেটা দেখেছি সেটাই করেছি। একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন সাংবাদিক পেশায় ছিলাম। বাবু আমরা একসঙ্গে নিউজে কাজ করেছি। পরে আমি মনিটরে গেছি, মনিটর থেকে এখানে চলে আসছি। যাই হোক, আজকে আপনার সঙ্গে কথা বলে ভালোই লাগছে। ভালো লাগছে কথা বলাটা আমি শঙ্করের একটা জিনিস একজন সাংবাদিক হিসেবে আমি মনে রাখি আর কি। ওই যে শঙ্করের একটা উপন্যাস পড়েছিলাম, কত অজানারে। কত অজানারে পড়েছি। একজন সাংবাদিক হিসেবে ওটাই আমার মনে থাকে আর কি, মনে রাখি আমি আদর্শ হিসেবে। যে আমি তো একটা বিভিন্ন চলার পথে অনেক কিছুই দেখা হয়, অনেক কিছুই জানা হয়। ওই টুকরো টুকরো করে বলাটা, এটার ভিতরে একটা আনন্দ আছে, একটা অবশ্যই। তাই বললাম আর কি। এই মুহূর্তে আমার ওই যে জয়েন করেছে সঞ্জনা ফিরোজ, সেই বিখ্যাত সরকার ফিরোজ সাহেবের মেয়ে, সরকার কবিরউদ্দিনের ভাতিজি, ভয়েস অফ আমেরিকা দাপটের সাথে সে কাজ করেছে, ত্যাগ করেছে। আপনার শ্রোতা দর্শক, ও আপনার এখানে এসেছিল সঞ্জনা ফিরোজ। আপনাকে ধন্যবাদ। যে ভবিষ্যতে কথা হবে, আবারও গল্প হবে মন্টু ভাই। আপনার মাধ্যমে আপনার শ্রোতা দর্শকদের সঙ্গে হয়তো মানে এই ইলেকট্রনিক যুগে যোগাযোগ হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ মন্টু ভাই, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। একটু